Hello students, how are you? And welcome to everyone of our course Design of Concrete Structure 1 CE 3103. Today we will discuss about the design method and procedures of a one-way concrete slab. And also in this session we will discuss the total design procedure with one example according to the ACI code, because we will follow the book of Nelson 14 edition. This book is based on the ACI code and we will practice this. So you can start now. আমরা এখন শুরু করতে পারি। আমাদের আজকের কোর্সে আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা একটি ওয়ান ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে পারি। সো আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখেছি যে স্ল্যাব কি, স্ল্যাবের অ্যাপ্লিকেশন, এর ফাংশন, এবং একটি স্ল্যাব কয় ধরনের হতে পারে। নর্মালি আমরা দেখেছি ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব, এবং কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে একটি স্ল্যাব ওয়ান ওয়ে হবে আর একটি স্ল্যাব টু ওয়ে হবে সেটাও আমরা আলোচনা করেছি। এখন আমরা কিছু ফিগার দেখব, যেটা হচ্ছে নিলসনের বইয়ের 424 নাম্বার পেজে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ এ স্ল্যাব চ্যাপ্টারে ফিগার নাম্বার 13.1 টাইপস অফ স্ট্রাকচারাল স্ল্যাব। এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের সেকশনাল ভিউ। জাস্ট এই স্ল্যাবটার সেকশনাল ভিউ। ওয়ান ওয়ে স্ল্যাব সাপোর্টেড থাকে বিম দ্বারা, এবং বিম ছাড়াও সাপোর্টেড থাকতে পারে সে। তো এই বরাবর একটা বিম আছে, এই বরাবর বিম আছে, দুইটা বিম দ্বারা সে সাপোর্টেড, এবং কন্ডিশন আছে কী কারণে সে ওয়ান ওয়ে স্ল্যাব হবে সেটা আমরা আগে বলেছি। এবং এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব, যার দুই পাশেই বিম দেওয়া আছে। এটাও একটা ওয়ান ওয়ে স্ল্যাব যার মাঝে একটা বিম আছে, বাট এই বিমটা একটা স্ল্যাবকে দুইটা অংশে ভাগ করেছে, ভাগ করার ফলে সেটা দুইটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে কাজ করবে, মোর দ্যান টু স্প্যান। এটা একটা ফ্ল্যাট স্ল্যাব যেখানে কোনো বিম দ্বারা সাপোর্টেড নয়, সে ডিরেক্টলি কলাম দ্বারা সাপোর্টেড। আর এটা হচ্ছে ফ্ল্যাট প্লেট স্ল্যাব, যেখানে কলাম ক্যাপিটাল এবং একটা ফ্ল্যাট প্লেটও স্ল্যাবের নিচে আছে। এটি ডি এবং ই যেটা, সেটা হচ্ছে আমরা আরসিসি 2-তে, অর্থাৎ তোমরা আরসিসি 2-তে এই স্ল্যাব ডিজাইন করা শিখবে। আমরা আরসিসি 1-এ অর্থাৎ ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার 1-এ CE 3103-তে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাবকে ইউএসডি এবং ডাব্লিউএসডি মেথডে ডিজাইন প্রসিডিউর শিখব। শুরুতে তোমাদের একটা কথা বলে নিই, ডিজাইন হচ্ছে একটা প্র্যাকটিসের নাম, এটা একটা আর্ট বা শিল্প। যে যত বেশি প্র্যাকটিস করবে এবং কোডকে সে যত বেশি কোডের সাথে রিলেশন রাখবে, কোডকে পড়বে, কোডকে বোঝার চেষ্টা করবে, তত বেশি সে ভালো ডিজাইনার হতে পারবে। মানে এই না যে আমার একটা ক্লাসের একটা অঙ্ক সলভ করার দ্বারা, কিছু কথা শোনার দ্বারা তুমি বড় একটা ডিজাইনার হয়ে যেতে পারবা। বাট এটা হচ্ছে আমাদের একটা শুরুয়াত, ইনিশিয়াল স্টেজ মাত্র। যেমন আমরা যখন ছোটোবেলা ছিলাম, ছোটোবেলাতে আমরা কথা বলতাম, প্রথমে আমরা এরকম সুন্দর করে কথা বলতে পারতাম না, মুখে বেঁধে যেত, অ আ শব্দ করতাম। এই অ আ বলতে বলতে আমরা আস্তে আস্তে সবগুলো কথা বলা শিখেছি, যুক্তবর্ণ বলা শিখেছি, এখন আমরা অনেক স্টাইলে কথা বলতে পারি। সো ডিজাইনটা হচ্ছে এরকম, তুমি যত বেশি ডিজাইনের সময় দিবা, যত বেশি ডিজাইনকে বোঝার চেষ্টা করবা, ততই দেখবা যে একটা প্রবলেমের মাঝখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারতেছো। যেটা একটাকে 5 বার করার পর তোমার কাছে যেরকম মনে হয়েছে, 10 বার করার পর মনে হচ্ছে তুমি আরও ভালো বুঝতেছো। জিনিসটা হচ্ছে এইরকম। তো আমরা শুরু করি বেশি কথা না বলে। ওয়ান ওয়ে স্ল্যাব, তার আগে আমরা কিছু কন্ডিশন দেখে নিই। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের কন্ডিশন, এল বাই এ এবং এল বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হবে, আর যে কম হলে সেটা টু ওয়ে স্ল্যাব হবে, যেটা আমি তোমাদের ক্লাসে অর্থাৎ লকডাউনের আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানেও 2-3টা ক্লাস নিয়েছি আমি, এরকম ওখানে ডিটেইলস এই সম্বন্ধে বলা আছে। ওয়ান ওয়ে স্ল্যাব কী, টু ওয়ে স্ল্যাব কী, এবং কীভাবে আমরা সেটাকে ডিজাইন করব, কীভাবে অ্যানালাইসিস করব। কারণ ডিজাইন এবং অ্যানালাইসিসের মাঝেও বেসিক একটা পার্থক্য আছে, সেটাও আমি ক্লাসে ডিসকাস করেছি। তোমরা প্রিভিয়াস লেকচারগুলো যখন দেখবা তখন জিনিসটা ক্লিয়ার হবা। তার আগে আমরা একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে স্প্যান লেন্থ। কারণ ডিজাইন করার সময় আমাদেরকে স্প্যান লেন্থও দেওয়া থাকতে পারে, আবার ইফেক্টিভ স্প্যান দেওয়া থাকতে পারে। আমরা যেই মেথডে ডিজাইন করব সেটা হচ্ছে কোফিসিয়েন্ট মেথড, অর্থাৎ মোমেন্ট কোফিসিয়েন্ট ইউজ করে আমরা ডিজাইন করব।
আর সবসময় তোমরা একটা কথা মনে রাখবা, মোমেন্ট কোফিসিয়েন্ট নিয়ে যখন ডিজাইন করবে আমরা, তখন অবশ্যই সেখানে ক্লিয়ার স্প্যান ইউজ করতে হয় আমাদের। আদারওয়াইজ আরও অনেক মেথড আছে, সেখানে আমরা ক্লিয়ার স্প্যানের জায়গায় বিভিন্ন স্প্যান লেন্থ ইউজ করব। যেমন যদি সিম্পলি সাপোর্টেড হয় তখন স্প্যান লেন্থ কোনটা হবে, যদি সিম্পলি সাপোর্টেড কোনো বিম হয় মানে স্ল্যাব হয়, তোমরা সাপোর্ট আগেই পড়ে আসছো সাপোর্ট কত প্রকার এবং কী কী। তো সিম্পলি সাপোর্টেড যদি হয় সেখানে ক্লিয়ার স্প্যানটা কি, হোয়াট ডু মিন বাই ক্লিয়ার স্প্যান? ক্লিয়ার স্প্যান হচ্ছে ফেস টু ফেস, দুইটা সাপোর্ট ফেস টু ফেস যে ডিস্টেন্স সেটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে ওই সাপোর্টের সেন্টার থেকে আরেক সাপোর্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অলওয়েজ বড় হয় ক্লিয়ার স্প্যানের চেয়ে। তো ক্লিয়ার স্প্যানের সাথে স্ল্যাবের যে ডেপথ সেটাকে অ্যাড করব। এই অংশটুকু দেখো আমার কার্সর যেখানে ঘুরতেছে সেটা তোমরা দেখো, এটাকে যোগ করার পরে সেটা যদি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের চেয়ে বড় হয় তাহলে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সকে নিব, আদারওয়াইজ আমরা এই ডিস্টেন্সটাকেই স্প্যান লেন্থ হিসাবে নেব। যদি আমার স্ল্যাবটা কন্টিনিউয়াস হয় তাহলে ক্লিয়ার স্প্যানটাই হবে স্প্যান লেন্থ। আর যদি স্ল্যাবটা 10 ফিট স্প্যান, স্ল্যাবের যে স্প্যান সেটা যদি 10 ফিটের চেয়ে কম হয় তাহলে ক্লিয়ার স্প্যানটা হবে আমাদের স্প্যান। আমাদের এই রিলেশনশিপটা লাগবে না ডিজাইনের ক্ষেত্রে, কারণ আমরা হচ্ছে ডিজাইন করব মোমেন্ট কোফিসিয়েন্ট মেথডের মাধ্যমে। তারপর আমি তোমাদেরকে বলে দিলাম যদি কেউ কখনো ডিজাইন এক্সপার্ট হয়ে অন্য মেথডে ডিজাইন করো তখন স্প্যান লেন্থ চিনতে যেতে কোনো সমস্যা না হয়। ডিজাইনে আমরা যে জিনিসটা করব, কিছু প্রসিডিউর মেনটেন করব। ডিজাইন হচ্ছে জাস্ট টু ফলো সাম প্রসিডিউর, কিছু প্রসিডিউরকে ফলো করা অ্যাকর্ডিং টু দ্য কোড আমাকে কি বলতেছে সেই অনুযায়ী কিছু প্রসিডিউরকে ফলো করে একটা সলিউশনে পৌঁছানো হচ্ছে ডিজাইন। তো ডিজাইনে আমাদের প্রথম স্টেপ হবে স্ল্যাবের থিকনেস বের করব, তারপরের কাজ হবে আমরা স্ল্যাবের লোড ক্যালকুলেশন করব, তারপরে কাজ হবে স্ল্যাবের আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব, তারপরে কাজ হবে এই মোমেন্টের উপর বেস করে আমরা কি পরিমাণ রিইনফোর্সমেন্ট স্টিল, যেটাকে আমরা রড বলি, আমি ক্লাসে বলছি আমি এখানে রড বলবো না, অ্যাজ এ ইঞ্জিনিয়ার উই উইল ইন্ট্রোডিউস ইট অ্যাজ এ স্টিল অর রিবার অর রিইনফোর্সিং বার। সো যেই বার আমরা বা স্টিল আমরা দিব তার এরিয়া বা অ্যামাউন্ট কতটুকু হবে এটা ক্যালকুলেশন করব। এই চারটা হচ্ছে আমার ডিজাইন স্টেপ। তো থিকনেস বের করার জন্য আমাকে কিছু কন্ডিশন আছে। যদি ডাব্লিউএসডি মেথড হয় তাহলে আমরা এই কলামকে ইউজ করব, যদি ইউএসডি মেথড হয় তাহলে আমরা এই কলামকে ইউজ করব। যদি সিম্পলি সাপোর্টেড হয় এবং ডাব্লিউএসডি মেথড হয় তাহলে থিকনেস হবে L/25, যদি 1 ইন কন্টিনিউয়াস হয় তাহলে L/30, যদি বোথ ইন কন্টিনিউয়াস হয় L/35, যদি ক্যান্টিলিভার হয় L/12, আর যদি ইউএসডি হয় তাহলে এইটা। তোমরা সবাই জানো যে ক্যান্টিলিভার জিনিসটা কি, তার একটা প্রান্ত ফিক্স আপ বাকিটা ফ্রি থাকবে। বাট সিম্পলি সাপোর্টটাও আমরা জানি, বাট হোয়াট ইজ 1 ইন কন্টিনিউয়াস এবং বোথ ইন কন্টিনিউয়াস? ক্লাস লেকচার 2 বা 1-এ কিছু ফিগার আমি দেখিয়েছিলাম তোমাদের, যদি দেখো একটা স্ল্যাব রেস্ট ইন, অর্থাৎ সেটা রেস্ট অবস্থায় আছে একটা ব্রিক ওয়ালের উপর, অর্থাৎ ব্রিক ওয়ালের সাথে স্ল্যাবের কাস্টিং যেটা হয়েছে এটা একসাথে, অর্থাৎ মনোলিথিক্যালি বা ইন্টিগ্রালি হয় না। ওই ব্রিক ওয়ালের উপরে স্ল্যাবটা জাস্ট রেস্ট অবস্থায় আছে, তাহলে ওই দুই প্রান্তে মুভমেন্ট হবে শূন্য, অর্থাৎ ওই দুই প্রান্তে কোনো মুভমেন্ট ক্যারি করতে পারবো না। যেই প্রান্তটা মুভমেন্ট ক্যারি করতে না পারে সেটাকে আমরা ডিসকন্টিনিউয়াস ইন বলি। সহজ ট্রিক্স, এটা সহজ একটা ভাষা যাতে তোমার মনে রাখতে বুঝতে পারো। অর্থাৎ যেই প্রান্তে কোনো মুভমেন্ট থাকবে না, অর্থাৎ মনোলিথিক কাস্টিং হবে না। আমি তোমাদের ক্লাসে বলছি, অনেকবার বলেছি, মনোলিথিক কাস্টিং হলে ফিক্স সাপোর্ট হবে এবং ফিক্স সাপোর্ট হলে মুভমেন্ট ক্যারি করতে পারবে। যদি মনোলিথিক কাস্টিং না হয়, ইট মিনস ইন্টিগ্রালি কাস্টিং না হয়, একসাথে কাস্টিং না হয়, তাহলে সেই সাপোর্টটা স্ল্যাবের উপরে যদি সেটাকে সাপোর্ট হিসাবে ইউজ করা হয় তাহলে ওখানে কোনো মুভমেন্ট থাকবে না, সেটা হবে ডিসকন্টিনিউয়াস ইন। তো যদি ওরকম একটা ইন থাকে ডিসকন্টিনিউয়াস, বাকি ইন যদি মনোলিথিক কাস্টিং হয় তাহলে তাকে আমরা বলবো 1 ইন কন্টিনিউয়াস, আর আদার ইন ডিসকন্টিনিউয়াস। যদি দুইটা প্রান্তই দুইটা ইন্ডি যদি আমার মনোলিথিক কাস্টিং হয় তাহলে বোথ ইন কন্টিনিউয়াস। এটা কোশ্চেনে বলে দিবে। আর এই কলামটা এটা বইতেও দেওয়া আছে, নেলসনের বইয়ে তোমরা দেখতে পাবা। এই যে টেবিল নাম্বার 13.1, এখানে মিনিমাম থিকনেস কতটুকু হবে সেটা চার্ট দেওয়া, যেহেতু এই বইটা ইউএসডি মেথডে লেখা তাই এখানে ইউএসডির চার্টটাই দেওয়া আছে।
এবং এটা অবশ্যই নন প্রি স্ট্রেস ওয়ান স্ল্যাব। আমরা যে স্ল্যাব ডিজাইন করতে যেটা প্রি স্ট্রেস স্ল্যাব না, নর্মাল কনক্রিট স্ল্যাব, নট প্রি স্ট্রেস স্ল্যাব। প্রি স্ট্রেস হলে আলাদা, ওটা তোমরা প্রি স্ট্রেস কনক্রিটের ভিতর পড়বে। তাহলে স্ল্যাব থিকনেস আমরা কীভাবে বের করবো সেই সূত্রগুলো আমরা জানলাম। তোমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করে রাখতে হবে, যে সিম্পলি সাপোর্ট হলে কী হবে, ডাব্লিউএইচডি হলে কী হবে, বিএইচডি হলে কী হবে। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা তো সময় মনে রাখতে পারবা। আমরা এখন একটা ডিজাইনে যাব, সেখানে আমাদের বলা আছে যে একটা ওয়ান ওয়ে স্ল্যাব ডাব্লিউএইচডি মেথড ডিজাইন করতে হবে। এ রিনফোর্স কনক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি। এই দেখো দাগ দেওয়া আছে, অর্থাৎ এখানে অনেকগুলো কিছু দাগ দেওয়া আছে, প্রত্যেকটা আমি ডিসক্রাইব করব। এইটা দাগ দেওয়া মানে হচ্ছে এখানে কিছু মিনিং আছে। ইট মিনস ইন্টিগ্রালি, ইট মিনস বোথ ইন কন্টিনিউয়াস উইথ ইটস সাপোর্টস অ্যান্ড কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যান। এই টু ইকুয়াল স্প্যান এটার একটা মিনিং আছে। যে আমরা যে স্ল্যাবটা ডিজাইন করবো, এখানে বলা হচ্ছে সেই স্ল্যাবটা মনোলিথিক্যালি কাস্টিং করা আছে তার সাপোর্টের সাথে। এখানে সাপোর্ট হিসেবে বিম দেওয়া আছে, কারণ আমরা বলেছি যে আমরা ফিগারে দেখেছি যে এখানে সাপোর্ট হিসেবে সব জায়গায় বিম দেওয়া আছে। এই যে বিম, এই যে বিম, এই বিমটাই সাপোর্ট। আর কলাম যে সাপোর্ট আছে সেখানে আমরা যাচ্ছি না, এটা আরসিসি 2-তে আমরা পড়বো। এখানে আমরা সবগুলো সাপোর্ট মানে হচ্ছে বিমের যে সাপোর্ট দেওয়া থাকবে সেইগুলো। তাহলে এই বিমটা আছে ইন্টিগ্রালি, মনোলিথিক্যালি এবং ইকুয়াল স্প্যান। দুইটা স্প্যান আছে ইকুয়াল, সব জায়গায় সাপোর্ট আছে মনোলিথিক্যালি, তার মানে প্রত্যেকটা প্রান্তেই বিম আছে মনোলিথিক্যালি, প্রত্যেকটা প্রান্ত আছে কন্টিনিউয়াস। অ্যান্ড ইচ উইথ এ ক্লিয়ার স্প্যান। এখানে দেখো ক্লিয়ার স্প্যান বলা আছে। যদি পরীক্ষা আমি বলে দিই ক্লিয়ার স্প্যান না, সেন্টার টু সেন্টার স্প্যান 15 ফিট, তখন তোমরা কী করবে? সেন্টার টু সেন্টার স্প্যান যদি 15 ফিট থাকে, তখন অবশ্যই ওইখানে বিমের উইথ বলে দেওয়া থাকবে, বিমের প্রশস্ত বলে দেওয়া থাকবে, বিম কতটুকু প্রস্থ। কথা যদি বিমটা 20 ইঞ্চি প্রস্থ হয়, তাহলে একটা স্ল্যাবের সাপোর্ট দুই পাশে বিম থাকবে, যেমন তোমার ফিগার দেখো, এই একটা বিম, এই একটা বিম। সেন্টার টু সেন্টার মানে হচ্ছে এই ডটেড লাইনের মাঝখান থেকে এই ডটেড লাইনের মাঝখান পর্যন্ত যদি 15 ফিট থাকে, তোমার লাগবে কোনটুকু? এই ফেস থেকে এই ফেস পর্যন্ত। তাহলে এটা যে 20 তার অর্ধেক হলো 10, এইটার যে 20 তার অর্ধেক 10, অর্থাৎ এই পাশ থেকে 10 এই পাশ থেকে 10, টোটাল মিলে 20 ইঞ্চি তোমাকে বাদ দিতে হবে। যদি 15 ফিট দেওয়া থাকে, সেখানে 15 ফিট মাইনাস 20/12 করলে যেটা পাবা সেটা টোটাল ফিটে পাবো, এটা তোমার ক্লিয়ার স্প্যান হবে। আর যদি বিমের কোনো উইথ দেওয়া না থাকে, তাহলে বিমের উইথকে 12 ফিট ধরে নিবে। অর্থাৎ এই পাশ থেকে যদি 6 ইঞ্চি বাদ দাও, এই পাশ থেকে 6 ইঞ্চি বাদ দাও, তাহলে টোটাল একটা বিমের যে উইথ সেটা বাদ দিতে হচ্ছে। অর্থাৎ যদি ক্লিয়ার স্প্যান বলা থাকে এবং সেখানে কোনো কিছু না বলা থাকে, তাহলে আমরা ক্লিয়ার স্প্যান ইউজ করব। যদি সেন্টার টু সেন্টার স্প্যান বলা থাকে এবং কোনো কিছু বলা না থাকে, তাহলে সেখান থেকে আমরা 1 ফিট বাদ দিয়ে নেব, কারণ 6 + 6 12 ইঞ্চি, 12 ইঞ্চি আর 1 ফিট। আর যদি বিমের উইথ বলা থাকে 20 ইঞ্চি, তাহলে ওই 20 ইঞ্চি ভাগ হচ্ছে 12 দিলে যা হয় ততটুকু আমরা যেই ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে বাদ দিয়ে নেব। তা নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ আমরা এখানে কোফিসিয়েন্ট মেথড ইউজ করতেছি, অন্য কোনো মেথড আমরা ইউজ করতেছি না। আরেকটা জিনিস বলা আছে, দ্য ওয়ার্কিং লোড ইজ 100 PSF, ওয়ার্কিং লাইভ লোড। এখানে থেকে কোনো ডেড লোড বলা নাই। আমরা তোমাদের ক্লাসে আগেই বলেছি লোড দুই ধরনের হয়, গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোড হচ্ছে ডেড লোড, লাইভ লোড, এবং সেখানে আমাদের স্নো লোড, তারপর রেইন ওয়াটার লোড, ক্ল্যাডিং লোড, ওয়ালের লোড, মেশিনারিজ লোড, সেগুলো। আর ল্যাটারাল লোড হচ্ছে দুই ধরনের, আর্থকোয়েক লোড আর হচ্ছে উইন্ড লোড। আমরা এখন যে ডিজাইনটা করবো সেখানে গ্র্যাভিটি লোডের জন্য যদি কোথাও ডেড লোড উল্লেখ না থাকে, তাহলে এর সেলফ ওয়েটটাই হবে ডেড লোড। আর যদি ডেড লোড হিসেবে বলে দেওয়া থাকবে না, ডেড লোড স্পেসিফাই করে বলে দেওয়া থাকতে পারে ডেড লোড 100 PSF। ডেড লোডের সাথে ফ্লোর ফিনিশিং, এটাও ডেড লোড হয়। ফ্লোর ফিনিশিং বলতে বোঝায় স্ল্যাব বানানোর পরে স্ল্যাবকে যদি আমি মর্টার দিয়ে প্লাস্টারিং করি, তাহলে তার একটা ইউনিট ওয়েট থাকবে, সেটা হবে ডেড লোড আসবে। আবার যদি আবার টাইলস লাগানো হয়, টাইলস একটা ওয়েট থাকবে, সেটা ডেড লোড হিসেবে আসবে। যদি কোনো মেশিনারিজ থাকে বলে দেওয়া থাকবে এটা ডেড লোড, সেটা ডেড লোড হিসেবে আসবে। তো যেটা ডেড লোড হিসেবে বলে দেওয়া থাকবে সেটা ডেড লোড থাকবে, আর যেটা ডেড লোড বলে না থাকবে শুধু সেলফ ওয়েটটা ডেড লোড হিসেবে আমরা কাজ করব, ট্রিট করব। এবং আরও বলে দেওয়া আছে 4,000 PSI concrete is specified for use with steel of yield stress of 6,000 PSI। অর্থাৎ এটা কাস্টিং করার জন্য যে কনক্রিটটা ব্যবহার করা হয়েছে তার ক্যাপাসিটি হচ্ছে 4,000 PSI, এটা 28 days কনক্রিট ক্যাপাসিটি। আর তার স্টিল ইল্ড স্ট্রেস FY হচ্ছে
এটা হচ্ছে এফসি প্রাইম, এটা হচ্ছে FY 60,000 PSI। ডিজাইন দ্য স্ল্যাব উইথ WSD মেথড ফলোইং দ্য প্রভিশন অফ দ্য ASA কোড। তো আমরা এখন ডিজাইন শুরু করি। ডিজাইনের প্রথম স্টেপ আমরা বলেছিলাম যে মিনিমাম থিকনেস বের করবো। মিনিমাম থিকনেস ইজিক্যালটা হচ্ছে L/35। ওই সেই কন্ডিশন যে চার্ট আমি তোমাদেরকে প্রথমে দেখাইছি, ওই চার্টটা মনে রাখবো তোমরা। এখানে বোথ ইন কন্টিনিউয়াস কীভাবে বুঝলাম, এর আগে বলছি মনোলিথিক্যালি, বিল্ডিং ইন্টিগ্রালি আছে এবং দুইটা স্প্যান আছে, যেহেতু তার মানে দুইটা স্প্যান থাকলে অবশ্যই সেখানে 4টা বিম আছে এবং প্রত্যেকটা হচ্ছে মনোলিথিক্যালি কাস্টিং, তার মানে হচ্ছে বোথ ইন, উভয় প্রান্তই কন্টিনিউয়াস। এই জন্য আমরা এই কন্ডিশন স্যাটিসফাই করব। এখন এখানে ক্যালকুলেশন করার পর আমি দেখতেছি এলটা তো আমার এখানে, এই এলকে অবশ্যই আমি ফিটেও রাখতে পারি, ইঞ্চিতে রাখতে পারি, কিন্তু ফিটে রাখলে খুব ছোটো হবে, তাই এটা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। 15কে 12 দ্বারা মাল্টিপ্লাই করে 35 দ্বারা ভাগ করার পর 5.14 আসতেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এসিআই কোড 9.8.1 এটা আমাদেরকে বলতেছে যদি কোনো স্ল্যাব থিকনেস 6 ইঞ্চির চেয়ে ছোট হয় এবং ফ্র্যাকশন নাম্বার আসে, ভগ্নাংশ আসে, তাহলে সেটাকে রাউন্ড করতে হবে তার নেক্সট হায়ার 1/4 ফ্র্যাকশন। অর্থাৎ এখানে 5.14 আছে, এটাকে আমি করতে হবে 5.25। 1/4 মানে হচ্ছে 0.25, অর্থাৎ নেক্সট হায়ার, এর চেয়ে বড় যেটা 1.4 এর চেয়ে 0.25 বড়, তাহলে যে 5.14 আছে সেটাকে আমাদের 5.25 করতে হবে। এখন আমার কথা হলো যদি সেটা 6 এর চেয়ে বড়, তাহলে কী করতে হবে? 6 এর চেয়ে বড় যদি হয় তাহলে এসআই কোড 9.8.1 আমাদের বলতেছে এটাকে নেক্সট হায়ার 1/5 অর্থাৎ 0.5-এ কনভার্ট করতে হবে। যদি এটা 6.14 না হয়, 5.14 না হয়ে 6.14 হতো, তাহলে আমরা এখানে 6.25 করতাম না, 6.5 করতাম। যেহেতু এটা 6 এর চেয়ে ছোটো, তাই আমি সেটাকে 5.25 করবো। আমি তোমাদের এখন কোডের ওই প্রভিশনটা দেখাচ্ছি যাতে তোমরা এটাকে স্যাটিসফাই হয়ে বিলিভ করতে পারো। এটা দেখো, the total slab thickness H is usually rounded to the next higher 1/4 inch for slab up to 6 inch। যদি 6 ইঞ্চ হয় তাহলে 1/4 রাউন্ড অফ অ্যাভয়েড করব, আর যদি হায়ার হয়, যদি বড় হয়, নেক্সট হায়ার and to the next higher 1/2 inch for thicker slab। অর্থাৎ এর চেয়ে বড় যদি হয় তাহলে সেটাকে আমরা 1/5-এ কনভার্ট করে নিব। সরি, এটা 9.8.1 না, এটা হচ্ছে এসএআই কোড প্রভিশন ফর 7.7.1। এটা এসএআই কোডে 7.7.1 যে বলে দেওয়া আছে। তাহলে আমরা এখন আমাদের ডিজাইনে যাই। আমরা থিকনেস পেয়ে গেলাম, এটা হচ্ছে টোটাল থিকনেস। পরবর্তী স্টেপ হবে আমাদের লোড ক্যালকুলেশন। ডেড লোড, যেহেতু কোনো ডেড লোড বলা নাই, যদি বলা থাকতো তাহলে আমরা সেগুলোকে যোগ করতাম। যদি কোনো ডেড লোড বলা থাকে সেটাকে তো যোগ করবোই, সাথে সাথে এর সেলফ ওয়েট, এই যে থিকনেস পাইলাম আমরা, এর থিকনেসের কারণে একটা নিজস্ব সেলফ ওয়েট থাকবে, সেই সেলফ ওয়েটটাও ডেড লোড হবে। এখানে যেহেতু আমাদের অন্য কোনো ডেড লোড নাই, তাহলে শুধুমাত্র ডেড লোডটা হবে সেলফ ওয়েট। তাহলে এর থিকনেস হচ্ছে 5.25, এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে ফিটে কনভার্ট করলাম, তার সাথে 150, অর্থাৎ নর্মাল ওয়েট কনক্রিট, তার ডেন্সিটি বা ইউনিট ওয়েট হচ্ছে 150 PCF, পাউন্ড পার ফিট কিউব। তো ওই ফিট কিউব আছে, আর একটা ফিট দ্বারা মাল্টিপ্লাই করলে PSF, পাউন্ড পার স্কোয়ার ফিট হবে। আর লাইভ লোড দেওয়া আছে 100, দ্বারা যোগ করলে হবে 160 PSF। এখানে একটা বিষয় ধর্তব্য যে আমরা স্ল্যাবকে যখন ডিজাইন করব তখন PSF এর ডিজাইন করব, পাউন্ড পার স্কোয়ার ফিটে ডিজাইন করব। আর যখন আমরা বিমকে ডিজাইন করবো তাহলে PLF, পাউন্ড পার লিনিয়ার ফিটে। তার লিনিয়ার ফিটে যে লিনিয়ার লেন্থে অর্থাৎ লিনিয়ার ফিটে যে ওয়েট আসবে, লোড আসবে, সেটা ধরে ডিজাইন করবো। আর স্ল্যাবে আমরা স্কোয়ার ফিটে যে লোড আসবে সেটা ধরে ডিজাইন করবো। সেকেন্ড কাজ হবে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করা। মোমেন্ট আমরা কীভাবে ক্যালকুলেশন করব? মোমেন্ট আমরা ক্যালকুলেশন করবো কোফিসিয়েন্ট মেথডের মাধ্যমে। আমরা জানি সিম্পলি সাপোর্টেড একটা স্ল্যাব বা বিমের জন্য মোমেন্ট হচ্ছে WL²/8। এখানে W হচ্ছে টোটাল লোড, আর L², এলটা হচ্ছে তার টোটাল ক্লিয়ার স্প্যান, আর 1/8টা হচ্ছে কোফিসিয়েন্ট। সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কোফিসিয়েন্ট হচ্ছে 1/8, বাট আমরা যে বিমটা ডিজাইন করতেছি সেই বিমটা সিম্পলি সাপোর্টেড না, সেটা হচ্ছে কোন ধরনের, সেটাকে বের করার জন্য আমরা চার্ট দেখব। নিলসনের বইয়ের 12 নম্বর চ্যাপ্টারে সেই চার্টটা দেওয়া আছে। আমরা এখন 12 নম্বর চ্যাপ্টারে যাচ্ছি স্ক্রল আপ করে। 12 নম্বর চ্যাপ্টারে
12 নম্বর চ্যাপ্টার টেবিল নাম্বার 12.1 এখানে মোমেন্ট অ্যান্ড শেয়ার ভ্যালু ইউজিং এসএ কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তোমরা এই চার্টটা দেখলে বুঝবা কোনটার জন্য কোন কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে। কিন্তু চার্টের চেয়ে সবচেয়ে সুবিধা হবে যে তোমরা যদি এই ডায়াগ্রামটা দেখো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এই ডায়াগ্রামটা 12 নম্বর চ্যাপ্টারে নিলসনের বইয়ে 14 নম্বর এডিশনে 14 এডিশনে যে বইটা আমি তোমাদেরকে রেফার করছি কেনার জন্য সেই বইতে এই ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া আছে। এখন কোশ্চেন হলে আমরা কোন ডায়াগ্রামটা ইউজ করবে, কোন ডায়াগ্রামের জন্য কোন ভ্যালুগুলো আমরা ইউজ করব। এখানে ডায়াগ্রামও অনেকগুলো দেওয়া আছে, ভ্যালু অনেকগুলো দেওয়া আছে। দেখুন শর্ট নোট দেওয়া আছে, সামারি অফ এসএ মোমেন্ট কোএফিসিয়েন্ট নাম্বার এ, বিমস উইথ মোর দেন 2 স্প্যান। এটা প্রথমে বাদ, কারণ আমাদের হচ্ছে 2 ইকুয়াল স্প্যান, মোর দেন 2 স্প্যান না, তাহলে এটা বাদ। বিতে বলা আছে বিমস উইথ 2 স্প্যান অনলি, 2টা স্প্যান বলা আছে। তাহলে বি নাম্বার যে ডায়াগ্রাম সেটা হচ্ছে আমাদের কাজের ডায়াগ্রাম। এখন এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে 3টা দেওয়া আছে, এখানে 3টা, এখানে 2টা, 3টা, 3টা। আমরা কোন ভ্যালুগুলো ইউজ করব? প্রথমে বলা আছে ডিসকন্টিনিউয়াস ইন্ড অ্যান্ড আনরেস্ট্রেইনড। যদি ডিসকন্টিনিউয়াস ইন্ড হয় তাহলে প্রথম ভ্যালুটা, ওই যে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ডিসকন্টিনিউয়াস ইন্ডে মোমেন্ট কি হয়? 0। তো মোমেন্ট কোফিসিয়েন্ট 0 মানে হচ্ছে মোমেন্ট 0। কারণ কোনো কিছু 0 হলে তার সাথে যতই কিছুই গুণ করি, লোড যতই থাক, লেন্থ যত বড়ই থাক, কোফিসিয়েন্ট যদি 0 হয় মোমেন্ট হবে আলটিমেটলি 0। অর্থাৎ যেরকম ওই যে মনোলিথিক না হয় একটা ব্রিক ওয়ালের উপরে স্ল্যাবটা যদি রেস্টিং অবস্থা থাকে, তার দুই প্রান্তের মোমেন্ট কেন 0 হয় সেটা তোমরা এখন বুঝলাম। কারণ এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইন্ড এবং আনরেস্টেন, সেগুলো মোমেন্ট নেবে না, কারণ সে মোমেন্ট কোফিসিয়েন্ট 0। আর যদি বিম সাপোর্ট থাকে সেটাকে আমরা স্প্যান্ডেল বলি, সেইটার জন্য কোফিসিয়েন্ট 1/24। এখন একটা স্প্যানের 3টা অংশ থাকে, এটা হচ্ছে এক্সটেরিয়র মানে বাইরের অংশ, এটা হচ্ছে মিড স্প্যান, এটা হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট অর্থাৎ বাইরের সাপোর্ট, সেখানে একটা কোফিসিয়েন্ট। এটা হচ্ছে মিড স্প্যান, সেখানে একটা কোফিসিয়েন্ট। এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট। তো আমাদের অঙ্কিত দেখো আমি প্রথম যেটা করেছি ইন্টেরিয়র সাপোর্ট, তাহলে ইন্টেরিয়র সাপোর্টের জন্য কত? এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট এখানে আর এখানে, এটা হচ্ছে ইন্টেরিয়র ভিতরের অংশ, ইন্টেরিয়রে 1/9। তো দেখো ইন্টেরিয়রে একটাই ভ্যালু আছে, সবগুলোর জন্য একটাই ভ্যালু, তাহলে আমরা এখানে 1/9 বসেছি। 1/9, ডাব্লিউ হচ্ছে 166, এল স্কোয়ার হচ্ছে 15, ক্যালকুলেশন করে তোমরা এটা পাবা। এখন মিড স্প্যান তোমরা এটা কল্পনা করবা ডিজাইন করার সময়, এটা হচ্ছে আমাদের একটা, আমরা এখানে লক্ষণীয় যে আমরা একটা সাপোর্ট, আমাদের তো 2টা স্প্যান আছে, আমরা একটা স্প্যানকে ডিজাইন করব, বাকি যে স্প্যানটা সেম একই হবে, সো আমরা একটা করব, কারণ বাকিগুলো দেখো সেম ভ্যালু, তো একটা করলে ইটস এনাফ। তাহলে মিড ইন্টেরিয়র সাপোর্টের জন্য 1/9 নিলাম আমরা। এখন আমরা এই ডান পাশ থেকে বাম পাশে আসতেছি মিড স্প্যান। মিড স্প্যানে দেখো প্রথম আছে 1/11, 1/11, এটা কোনটার জন্য? এটার জন্য ডিসকন্টিনিউয়াস এবং আনরেস্টেড, আমাদের তো স্প্যান্ড্রাল অর্থাৎ বিম সাপোর্টেড, সেটার জন্য মাঝেরটা 1/14। তারা দেখো এখানে আমরা 1/14 ইউজ করেছি। এবং এখানে বিষয় খেয়াল করবা যে এটা মাইনাস আছে ইন্টেরিয়র সাপোর্ট, এখানে প্লাস, কারণ হচ্ছে আমরা ডায়াগ্রাম তোমাদেরকে দেখাইছি ক্লাসে যে মিড স্প্যানে পজিটিভ মুভমেন্ট হয় আর সাপোর্টের কাছে সবসময় নেগেটিভ মুভমেন্ট হয়। এই জন্য এটা যেহেতু সাপোর্ট ইন্টেরিয়র সাপোর্ট, তাই সেখানে হচ্ছে -1/9। মাইনাসটা আমি এখানে দিয়ে নিছি, এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, ভ্যালুগুলো পজিটিভ রাখবো, কিন্তু তুমি সাইনটা হচ্ছে বোঝার জন্য যে কোথায় রিনফোর্সমেন্ট দিতে হবে, সেই জন্য সাইন। নেগেটিভ মুভমেন্ট হইলে আমরা উপরে রিনফোর্সমেন্ট দিব, পজিটিভ মুভমেন্ট হইলে আমরা নিচে রিনফোর্সমেন্ট দেবো। এই জন্য আমি তোমাদের ডিজাইনের ক্লাসের প্রথম দিন ক্লাসে বলছিলাম যে ডিজাইনের কাজ আছে 2টা, একটা হচ্ছে কোথায় রিনফোর্সমেন্ট দিতে হবে সেটা বোঝা এবং কী পরিমাণ দিতে হবে সেটা বের করা, এটা হচ্ছে ডিজাইনের কাজ। তো কোথায় দিবা সেটা সাইন দেখে বুঝবা, কী পরিমাণ দিবা সেটা মুভমেন্ট দেখে বুঝবা। তো মুভমেন্টটা ক্যালকুলেশন করবো আমরা। এখন মিড স্প্যানে 1/14, এই যে 1/14 ডাব্লিউ এল স্কোয়ার। দেখো ডাব্লিউ এল স্কোয়ার কিন্তু সব জায়গায় সেম, কারণ এটা তো সব জায়গায় সেম একই, শুধু কোফিসিয়েন্ট আলাদা। আর এক্সটেরিয়র যে সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্টে আসতেছে 0, 1/24, 1/16। তাহলে আমাদের হচ্ছে মাঝেরটা লাগবে, কারণ আমরা মাঝেরটা নিয়ে কাজ করি, এই যে মাঝেরটা স্প্যান্ডাল, তাহলে 1/24। তাহলে 3টা মোমেন্ট আমি পেয়ে গেলাম। এখন মোমেন্ট ক্যালকুলেশন করার পরে আমরা তো ফার্স্ট কাজ ছিল থিকনেস বের করলাম, লোড বের করলাম, মোমেন্ট বের করলাম। এখন দেখবো যে আমি যে থিকনেসটা ইউজ করতেছি, এই থিকনেসটা যে মোমেন্ট আসতেছে সেটার ম্যাক্সিমাম যে মোমেন্ট, ওইটার জন্য কি আমার এই থিকনেসটা স্যাটিসফাই করতেছে নাকি সেটা আনস্যাটিসফাই মানে সে ভেঙে যাবে, স্ল্যাবটা টিকবে না, ফ্র্যাকচার হবে বা কলাপস হবে, কোনো সমস্যা দেখা যাবে।
ওইটা চেক করার জন্য আমাকে যেতে হবে ডেপথ চেক। ডেপথ চেকের আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ আর হচ্ছে টোটাল ডেপথ, এই দুটো এক জিনিস না। টোটাল ডেপথটা হচ্ছে আমাদের স্ল্যাবের টোটাল থিকনেস, এইচ টি। এই টিকে আমরা টি বলতে পারি, এটাকে আমরা এইচ বলতে পারি, এটা হচ্ছে টোটাল থিকনেস। বাট এই টোটাল থিকনেসের সাথে ইফেক্টিভ ডেপথ আলাদা জিনিস। ইফেক্টিভ ডেপথ আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেখাইলে সহজে বুঝবা, তা না হলে তোমাদের বোঝাইতে দিন চলে যাবে, তাহলে তোমার ইফেক্টিভ ডেপথ বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইফেক্টিভ ডেপথের ডায়াগ্রামটা কোথায়? আচ্ছা, ইফেক্টিভ ডেপথের ডায়াগ্রামটা এখানে নাই, আমি তোমাদেরকে ইন্টারনেট থেকে স্ক্রল করে দেখাচ্ছি, মানে ইন্টারনেট থেকে বের করে দেখাচ্ছি। তো আমি কিছু কথা বলতেছি। ইফেক্টিভ ডেপথ হচ্ছে কনক্রিটের ভিতরে, কনক্রিট অলওয়েজ কম্প্রেশন নিতে পারে, সে কখনো টেনশন নিতে পারে না। তো কনক্রিটকে টেনশন যাতে কনক্রিট ক্যারি করতে পারে, সেই জন্য আমরা কনক্রিটের ভিতরে স্টিল দিই, রিইনফোর্সমেন্ট দিই। তো এই রিইনফোর্সমেন্টটা আমরা স্টিল দিয়ে কোথায় দিই? একবারে বাইরে, কোনো বিমের ভিতরে বা কোনো স্ল্যাবের ভিতরে তোমরা কখনো দেখছো বাইরে থেকে রড দেখা যাচ্ছে, রিইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে না? এটা কনক্রিটের অর্থাৎ আপার সারফেস থেকে, মানে বাহিরের ফেস থেকে একটু ভিতরের দিকে দেওয়া হয়। এটার তো দুইটা মেজর কারণ আছে। একটা হচ্ছে কনক্রিটটা যাতে ওয়েদার কন্ট্যাক্টে না আসে, কনক্রিটটা যাতে ওয়েদার কন্ট্যাক্টে না আসে। কারণ ওয়েদার কন্ট্যাক্টে আসলে কি হবে? ওয়েদার কন্ট্যাক্টে যখন আমার কনক্রিটটা আসবে, তখন যদি ওয়েদার কন্ট্যাক্টে আমার কনক্রিট আসে, ওয়েদার কন্ট্যাক্টে আসলে তার ভিতরে করোশন হবে, মরিচা পড়ে যাবে। আর যদি করোশন হয়, মরিচা পড়ে যায়, তখন এর ভলিউম এক্সপ্যানশন হয়, ভলিউম বেড়ে যায়। আর যদি কোনো কারণে এর ভলিউম বেড়ে যায়, তাহলে এর ভিতরে কনক্রিটের ফ্র্যাকচার হবে, বিমটা বা স্ল্যাবটা ফেটে যাবে, ফ্র্যাকচার, ক্র্যাক দেখা যাবে। এই ডায়াগ্রামটা তোমরা দেখো, এই ডায়াগ্রামটা কোথায় চলে গেল? হ্যাঁ, অথবা এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পারো। এই ডায়াগ্রামে যে রিইনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কনক্রিটের আপার সারফেস। এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ভিতরে রিইনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে। এই যে ডিস্টেন্সটুকু, এটাকে বলা হয় কনক্রিট ক্লিয়ার কভার। আর ইফেক্টিভ ডেপথ হবে টোটাল যে ডেপথ এইচ বা টি, এই ডেপথ থেকে এই কনক্রিটের ক্লিয়ার কভার এইটুকু প্লাস এই যে স্টিল, এই কালো দাগ যে সার্কুলারটা, এর মাঝখান পর্যন্ত যে অংশটুকু, অর্থাৎ এর মাঝের অংশটুকু, এটা প্লাস হচ্ছে কনক্রিট কভার, এইটুকু টোটালটাকে আমরা একসাথে বলা হয় ক্লিয়ার কভার, কনক্রিট ক্লিয়ার কভার। এইটুকু অংশ, এই টোটাল ডেপথ এইচ থেকে যদি বাদ দিই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। তাহলে এই অংশটুকু কতটুকু হবে, এটাও আমাদের এসিআই কোড আমাদেরকে বলে দিয়েছে। স্ল্যাবের ক্ষেত্রে হবে 0.75 প্লাস, স্ল্যাবে আমরা যে বার ইউজ করি সেটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর বার বেশি ইউজ করি। 0.75 হচ্ছে কনক্রিট কভার, আর 4 নম্বর বারের যে ডায়ামিটার সেটা হচ্ছে 0.5। সেই 0.5কে এর যে অর্ধেক, এটা হচ্ছে 0.25, তাহলে 0.75 প্লাস 0.25 যোগ করলে হচ্ছে 1। অর্থাৎ আমরা স্ল্যাবের যে থিকনেস পাবো এইচ বা টি, সেখান থেকে এক বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আমরা এখন চেক করব, আমরা যে ডেপথ কনক্রিটের থিকনেস বের করেছি, সেটার যে ইফেক্টিভ ডেপথ হবে, তার সাথে
অর্থাৎ ওইটা হচ্ছে প্রোভাইডেড ডেপথ। এই যে ইকুয়েশন এম ইজ ইকুয়াল টু হাফ এফ সি কে যে বিডি স্কোয়ার, এখানে হাফ তো হাফ, এফ সি হচ্ছে কনক্রিট স্ট্রেংথ, এফ সি আমাদের দেওয়া আছে এফ সি প্রাইম, সেখান থেকে আমরা এফ সি বের করার জন্য 0.45 দিয়ে মাল্টিপ্লাই করলে এফ সি পাবো, এটা ক্লাসে তোমাদেরকে আগে বলেছি আমি। আর জে হচ্ছে কোফিসিয়েন্ট, জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3, কে হচ্ছে এন বাই এন প্লাস আর, এখানে এন হচ্ছে মডুলার রেশিও, এন ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি, ইএস হচ্ছে অলওয়েজ স্টিলের মডুলাস ইলাস্টিসিটি 29×10⁶, আর ইসি হচ্ছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি 57,000 রুট ওভার এফ সি প্রাইম। এই এফ সি প্রাইমটা ওই যে 4000 যেটা দেওয়া আছে কোশ্চেন, আমরা 4000 ব্যবহার করব, সেটা ক্যালকুলেশন করলে এটা তোমরা এভাবে ক্যালকুলেশন করবা, এখানে দাগ দিয়ে নিবা, এখানে সূত্র লিখবা, পাশে ভ্যালুগুলো বের করবা। এটা হচ্ছে 8.04 আমাদের এই অঙ্কের জন্য, এখানে 4000 বসালে 8.04 আসবে, তোমরা এটাকে 8 ধরে নিবা। আর হচ্ছে এফএস বাই এফসি, এফএস হচ্ছে 24,000, এই যে 60,000কে 0.4 দ্বারা মাল্টিপ্লাই করলে, এটা ডব্লিউএসডি মেথডের জন্য। আর এফসি হচ্ছে ওই 4000কে 0.45 দ্বারা মাল্টিপ্লাই করলে, এটা হচ্ছে স্ট্যান্ড রিডাকশন ফ্যাক্টর ফর ডব্লিউএসডি মেথড, এটা ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের। সেখান থেকে এটা করলে আসবে আমাদের 13.33, আর এন হচ্ছে 0.375, সরি এন হচ্ছে আমাদের 8.04, এখানে 8.04 প্লাস 13.33 বসালে এটা 0.375 আসবে, এটা 8.75 আসবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা এভাবে ক্যালকুলেশন করে পেয়ে যাবো, এটা তোমরা ক্যালকুলেশন করলে বুঝবা, এটা বোঝানোর কিছু নাই এরকম হবে। তো এখান থেকে আমরা এফসি প্রাইম পেয়ে গেলাম, জে পেয়ে গেলাম, কে পেলাম, বিটা কি বি হচ্ছে আমরা স্ল্যাবকে যখন ডিজাইন করি স্ট্রিপ নিয়ে ডিজাইন করি, 1 ফিট একটা স্ট্রিপ নেই, স্ট্রিপ নিয়ে আমরা অলওয়েজ স্ল্যাবকে ডিজাইন করি। এটা এসিআই কোড আমাদেরকে বলে দিছে যে স্ল্যাব ডিজাইনের সময় আমাদেরকে অলওয়েজ 1 ফিটের একটা স্ট্রিপ নিতে হবে। কেন নিতে হবে, কতটুকু সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে দেখো তোমরা ওয়ান ওয়ে স্ল্যাব যে ডিজাইন, সেখানে এই যে এটা যদি আমাদের একটা স্ল্যাব হয় যে হ্যাচ করা যে অংশটুকু, এটা হচ্ছে 12 ফিট, অর্থাৎ এসিআই কোড আমাদেরকে বলে দিছে তোমরা যদি ওয়ান ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে যাও তাহলে 12 ফিট একটা স্ট্রিপ নেবে, এটা হচ্ছে বি। এই বিটা হচ্ছে 12 ফিট, সরি 12 ইঞ্চি 1 ফিট। আর ডিটা হচ্ছে আমরা বের করবো ইফেক্টিভ ডেপথ, এই ডির ভ্যালু বের করে আমরা চেক করবো, আমরা এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডি। এখানে মোমেন্টটা আমরা এই ইকুয়েশনকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, ডিটা আমরা এই পাশে নিয়ে আসবো, স্কোয়ারকে রুট ওভার স্কোয়ার করলে এখানে এই 2 এই পাশে চলে যাবে, বাকিগুলো সব নিচে চলে আসতেছে, এটা তোমরা ক্যালকুলেশন করলে দেখবা বাসায়। এখন এমটা আমরা কোনটা ইউজ করবো, আমরা 3টা এম পেয়েছি এখানে, ম্যাক্সিমাম যেটা সেটা আমরা ইউজ করবো, ম্যাক্সিমাম যদি স্যাটিসফাই করে মিনিমামগুলোর জন্য অটোমেটিক স্যাটিসফাই করবে সেটা। তাহলে আমরা দেখবো এখানে ডি হচ্ছে আমাদের কতটুকু আসে, এটা ক্যালকুলেশন করলে সবগুলো ভ্যালু বসায় দিলে 3.75 আসে। এই ডিটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডি, অর্থাৎ এই ডিটা আমার দরকার হবে ম্যাক্সিমাম মুভমেন্টকে স্যাটিসফাই করার জন্য আমার এই স্ল্যাবের জন্য। বাট এখন আমি দেখবো যে আমি যে ডিটা প্রোভাইড করেছি সেটা কতটুকু, আমাদের টোটাল এইচ 5.25, সেখান থেকে একবার দেবো। কেন একবার দেবো, আগেই তোমাদেরকে আমি বলেছি স্ল্যাবের জন্য একবার দিতে হবে। ওই 0.75 হচ্ছে কনক্রিট ক্লিয়ার কভার, আর 0.25 হচ্ছে এর যে স্টিল যে বার আমরা ইউজ করতেছি তার রেডিয়াস ডায়া অর্ধেক, 0.5 অর্ধেক 0.25, সেটা করলে আছে 4.25। তা আমরা দিয়েছি 4.25, বাট আমাদের দরকার 3.75, তাহলে ইটস ওকে, ডি প্রোভাইড ইজ গ্রেটার দেন ডি রিকোয়ার্ড, সো ডিজাইন ওকে। এখন আমরা দেখবো স্টিল ক্যালকুলেশন। স্টিল ক্যালকুলেশনটা আমরা সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো, তা নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে।